গতকাল গুরুতর জখম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বাড়িতে পড়ে গিয়ে রক্তাক্ত হন মুখ্যমন্ত্রী। তবে আজ তার অবস্থা স্থিতিশীল এরকমটাই জানা যাচ্ছে। আহত মুখ্যমন্ত্রীকে গতকাল নিয়ে যাওয়া হয়েছিল এসএসকেএম হাসপাতালে। তার স্টিচ পড়েছে মাথায় এবং নাকে। গতকাল এসএসকেএম এর মেডিকেল বুলেটিনে চাঞ্চল্যকর বয়ান, পিছন থেকে ধাক্কা মারার কারণে পড়ে যান মুখ্যমন্ত্রী। এসএসকেএম এর অধিকর্তা মণিময় ব্যানার্জির এমনটাই বয়ান। আপনাদের শোনাই একবার ঠিক কি বলেছিলেন মণিময় বন্দ্যোপাধ্যায়। Honorable Chief Minister of West Bengal, Mamata Banerjee, reported to our hospital today around 7:30 p.m. with a history of fall within the vicinity of our home due to some push from behind. এরপরেই সকাল হতেই বয়ান বদল হাসপাতালের। খবর, পেছন থেকে ধাক্কা অনুভব করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অথবা হোঁচট খাওয়ায় পড়ে যেতে পারেন তিনি। বারবার কেন বয়ান বদল, এ নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। এই মুহূর্তে আমরা কালীঘাটের দিকে নজর রাখবো। সরাসরি চলে যাবো, আমাদের দুই প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন মধুকল্পিতা এবং অনুপম কালীঘাট থেকে। কারণ সকাল থেকে আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি সেখানে নিরাপত্তার বজ্র আঁটুনি, পুলিশ কর্তারা তারা আসছেন এবং যথেষ্টই নিরাপত্তার কড়াকড়ি করা হয়েছে সেখানে। অনুপমের কাছে চলে যাবো। অনুপম, তোমার কাছ থেকে জানতে চাইবো এই মুহূর্তে ঠিক কি ছবি রয়েছে এবং এরই পাশাপাশি মুখ্যমন্ত্রীর শারীরিক পরিস্থিতি কেমন রয়েছে। দেখো, তোমায় জানিয়ে রাখি, এখনো পর্যন্ত ইনভেস্টিগেশন শুরু হয়নি। অর্থাৎ প্রাইমারি যে ইনভেস্টিগেশন হওয়ার কথা ছিল, মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল পড়ে গিয়েছিলেন, তার মাথায় গভীর ক্ষত হয়, রক্তাক্ত হন তিনি। এরপর পুলিশ একটা প্রাইমারি ইনভেস্টিগেশন করবে বলে জানা গিয়েছিল, সেইটা এখনো পর্যন্ত শুরু হয়নি। কারণ পুলিশের লালবাজারের কোনো টিমকে এখনো পর্যন্ত কালীঘাটের বাড়িতে আসতে অন্তত আমরা দেখিনি। সকালবেলা থেকে আমরা রয়েছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের শারীরিক অবস্থার কথা যদি তোমায় বলি, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মুহূর্তে শারীরিক অবস্থা বেশ কিছুটা স্থিতিশীল রয়েছে। মাথায় যে ব্যথাটা ছিল সে ব্যথাটা আপাতত কিছুটা হলেও কমেছে, তবে শরীরের মধ্যে একটা উইকনেস আছে, দুর্বল আছেন এবং তিনি নিয়মিত তার যে শরীরচর্চা সেটা তো তিনি বজায় রাখেন, হাঁটাচলা করেন। কিন্তু তারপরও গতকাল ঠিক কী হয়েছিল, মমতা বন্দ্যোপাধ্যায় প্রেশার ফল্ট করেছিল নাকি সেই সময় তিনি পিছলে গিয়েছিলেন, কী কারণে তার মাথার কপালের ওই অংশে ফাটল ফাটলো এবং সেখান থেকে অজরে রক্ত পড়তে শুরু করলো, এইটাই এই মুহূর্তে খুঁজতে চাইছেন তদন্তকারী আধিকারিকরা। যে মমতা বন্দ্যোপাধ্যায় সঙ্গে থাকো। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি নেতা ইন্দ্রনীল খাঁ। ইন্দ্রনীল বাবু, স্বাগত আপনাকে রিপাবলিক বাংলা। এবং যে ছবি আমরা দেখতে পাচ্ছি, গতকাল মেডিকেল বুলেটিনে এক তথ্য দেওয়া হলো যেখানে বলা হলো পেছন থেকে ধাক্কা মারা হয়েছে এবং আজ সকালে হাসপাতালের তরফে জানানো হয়েছে পেছন থেকে ধাক্কা দেওয়া হয়নি। অনুভব করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু বারবার এই যে বয়ান বদল, এ নিয়ে কি বলবেন? দেখুন, এসএসকেএম তার বিশ্বাসযোগ্যতা সেদিনই হারিয়েছিল যখন কালীঘাটের কাকু তার গলার সমস্যার জন্য তাকে বাচ্চাদের আইসিইউতে 1.5 মাস ধরে ভর্তি করে রেখেছিল। সেই এসএসকেএম হাসপাতাল কি মেডিকেল বুলেটিন দিচ্ছে, সেইগুলোর বিশ্বাসযোগ্যতা এখন তলানিতে গিয়ে ঠেকেছে। আমাদের পুরো পশ্চিম বাংলার যে শীর্ষ হাসপাতাল, যেখানে সাধারণ মানুষ বেড পায় না, অথচ চোর অনুব্রত মণ্ডল, চোর পার্থ চট্টোপাধ্যায়রা এক মুহূর্তে কেবিন পেয়ে যায়, সেই হাসপাতালে যে মেডিকেল সায়েন্সের কোনো ভ্যালু আছে সেটা সাধারণ মানুষ এখন বিশ্বাস করে না। তো সেখানে মুখ্যমন্ত্রীর মতন আমাদের রাজ্যের বলতে পারেন সব থেকে শীর্ষ নেতৃত্ব, শীর্ষ ব্যক্তিত্ব, তার উপর যে একটা এরকম প্রাণঘাতী হামলা হলো এবং তিনি নিজে, যেটা এসএসকেএম প্রথমেই বলেছে যে তাকে কেউ ঘরের মধ্যেই ঠেলে ফেলেছে, এটা তো মানে ইমিডিয়েটলি তদন্ত করে দেখা উচিত। যদিও এখন এসএসকেএম আবার মানে কিছুক্ষণ কয়েক ঘন্টার মধ্যে তাদের বয়ান বদলাচ্ছে এবং একটা অলৌকিকতার যে একটা অলৌকিক ব্যাপারে নিয়ে যাচ্ছে, যে মনে হলো মানে যে কেউ একটা ধাক্কা মেরেছে কিন্তু কেউ ধাক্কা মারে। এটা তো অলৌকিক ব্যাপার। অলৌকিক ভৌতিক বিষয় নিয়ে তো বর্তমানে বিজ্ঞান চলে না, বর্তমানে চিকিৎসা চলে। তো সেখানে চিকিৎসাতে যেখানে একজন রোগী, মুখ্যমন্ত্রী কালকে একজন রোগী হিসাবে এসেছিলেন এবং রোগী যে বক্তব্য দিচ্ছেন, যে স্টেটমেন্ট দিচ্ছেন যে তাকে কেউ ঠেলেছে, তো সেটাই শিরোধার্য হওয়া উচিত। এখানে অন্য কোনো অলৌকিক ভৌতিক বা অন্য কোনো ধরনের রাজনৈতিক কম্পালশন সেখানে কিন্তু আসার কথা নয়। এসএসকেএম হাসপাতালকে ইমিডিয়েটলি তাদের বলা উচিত তারা কালকে সত্যি কথা বলেছে না আজকে সত্যি কথা বলেছে। তো এরকম ভাবে চিকিৎসা যে, এবং সব থেকে বড় প্রশ্ন হলো মুখ্যমন্ত্রীর বাড়ি হরিশ চ্যাটার্জি স্ট্রিট, তিনি একজন আমাদের রাজ্যের শীর্ষ ব্যক্তিত্ব এবং তিনি
তার উপর এরকম যে একটা হামলা হলো বা যাই হোক, তার যদি তিনি নিজে থেকেও পড়ে যান, তো সেটা ইমিডিয়েটলি সেটা অ্যাড্রেস হওয়া উচিত ছিল। মুখ্যমন্ত্রীর বাড়িতে কেন কোনো চিকিৎসা ইউনিট ছিল না? একজন মুখ্যমন্ত্রী তার কনভয়ের সাথে সবসময় অ্যাম্বুলেন্স থাকে, তার বাড়িতে তো সবসময় 24 ঘন্টার জন্য স্টেশন থাকা উচিত, চিকিৎসক বা টোটাল একটা মেডিকেল ফার্স্ট এড টিম। কোনো ফার্স্ট এডের কেউ ছিল না, এবং ওনার ব্লিডিং হতে থাকলো, ওনাকে 2 কিলোমিটার দূর অব্দি এসএসকেএম নিয়ে যেতে হলো, তখনও ব্লিডিং কেউ সেই রক্ত কেউ মুছে দিল না। এখানে কিন্তু কোথাও একটা চিকিৎসার গাফিলতি, না প্রশাসনিক গাফিলতি, না পুরো বিষয়টার মধ্যে একটা অন্য কোনো অন্তর্দ্বন্দ্ব না কি ঘটেছে, সেটা কিন্তু ইমিডিয়েটলি তদন্ত করা উচিত। কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী যদি সুরক্ষিত না থাকেন, তার চিকিৎসায় যদি গাফিলতি হতে থাকে এবং তার চিকিৎসার বিষয়েও যদি বারবার করে ইউটার্ন নিতে থাকে এসএসকেএম এর মতন হাসপাতাল, তাহলে সেখানে সাধারণ মানুষের চিকিৎসা, সুরক্ষা, স্বাস্থ্য সবই চিন্তায় এবং ঢকে উঠে যাচ্ছে। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে ছিলেন বিজেপি নেতা এবং চিকিৎসক ইন্দ্রনীল খাঁ। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন রুদ্রনীল ঘোষ, বিজেপি নেতা। স্বাগত আপনাকে রিপাবলিক বাংলা। এবং যে খবরের দিকে আমরা নজর রেখেছি, আপনি জানেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি গতকাল গুরুতর আহত হয়েছেন, যদিও আপাতত তিনি স্থিতিশীল এরকমটাই বলা হচ্ছে। তবে একটা প্রশ্ন উঠছে যে গতকাল মেডিকেল বুলেটিনে বলা হলো যে পেছন দিক থেকে ধাক্কা মারা হয়েছে, আবার আজ সকালে বলা হচ্ছে যে পেছন দিক থেকে ধাক্কা দেওয়া হয়নি, তিনি অনুভব করেছেন ধাক্কা দেওয়া হয়েছে বা হোঁচট খেয়ে পড়ে যেতে পারেন। তাহলে এই প্রশ্নটা তো উঠছে যে বারবার এরকম ভাবে কেন বয়ান বদল হচ্ছে, কি বলবেন? দেখুন, প্রথমত তো বিরোধী রাজনীতিতে বিলং করলেও তিনি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, তাই আমি ওনার দ্রুত আরোগ্য কামনা করি। কিন্তু খুব দুর্ভাগ্যজনক হলেও এটা সত্যি যে এই পিজি হসপিটালকে যেভাবে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে ব্যবহার করবার বারবার নিদর্শন এই শাসক দল এবং এই সরকার দেখিয়েছে, বিভিন্ন রকম অজুহাতে বিভিন্ন ধরনের রিপোর্ট করাতে বাধ্য করিয়েছেন এই ডাক্তারদের, এবং ডাক্তারদের প্রচুর মানুষকে সমাজের কাছেও কিন্তু হাসির পাত্র হতে হয়েছে, জাস্ট রাজনৈতিক চাপের জন্য, ট্রান্সফারের ভয় বা প্রমোশনের লোভ ইত্যাদির জন্য। এই পিজি ডাক্তারবাবুরা যে বক্তব্য রাখছেন, পিজির গৌরব কিন্তু ততটা আর ঠিক একই রকম নেই। তাই কালকে যে বক্তব্য রাখা হয়েছে, যে পুশ করা হয়েছে, এবং এই বক্তব্য রাখবার সময় খুব জেনে বুঝেই বক্তব্য রাখা হয়, কারণ তিনি আর যে কেউ নন, একজন মুখ্যমন্ত্রী রাজ্যের, মানে কোনো সাধারণ মানুষ নন। আবার মাননীয় মুখ্যমন্ত্রী তিনি আজকে বলছেন, জানতে পারা যাচ্ছে, যেমনটা আপনাদের থেকে জানতে পারলাম, যে তিনি অনুভব করেছেন, মনে হচ্ছে তাকে যেন কেউ ঠেলেছে। তো আমার যেটা মনে হয় যে যেভাবে তিনি এই রাজ্যে ক্রিমিনালদের প্রশ্রয় দিয়েছেন, যেভাবে তার বিরুদ্ধে আমাদের বিরোধী রাজনৈতিক দলের 200-র মতো কর্মী খুন হয়ে গেছেন, এই সমস্ত ব্যাপারগুলোকে যদি আমরা বাদ দিই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে, সাধারণ মানুষকে কিন্তু আর তৃণমূলের পক্ষে রাখা যাচ্ছে না, তাদের মিথ্যাচারের পক্ষে রাখা যাচ্ছে না, এবং এখানে কিন্তু বিভিন্ন ধরনের কথা বলতে বলতে উনি কিন্তু খেয়েই হারিয়ে ফেলতেন। আমার মনে হয় এইবার এই গণবর্জন সভা যে আসলে গণবর্জন সভা হয়ে গেছে, তা অধিকাংশ মাঠ খালি দেখেই কিন্তু আমার মনে হয় যে ওনার একটা দুশ্চিন্তা বিরাট বড় করে গ্রাস করেছে, এবং সন্দেশখালীর মায়েদের প্রতিবাদ, বিভিন্ন জায়গায় মানুষের প্রতিবাদ, তাকে বোধহয় কনস্ট্যান্ট কোন একটা ভয় তার করছে যে মানুষ বোধহয় তাকে গদি থেকে ঠেলে ফেলে দিল। সেই কারণে তিনি ভাবনা ভাবতে পারেন, যদি মাননীয় মুখ্যমন্ত্রী এই কথা বলে থাকেন, তাহলে এই ভয়ে আসতে পারে। কেউ কেউ বলছেন যে তার পারিবারিক বিভিন্ন রকম অশান্তি চলছে, সেই জন্য তার বাড়ির কোনো লোক করতে পারে, কিন্তু আমার তার থেকে বেশি মনে হয় যে তার তো বয়স হয়েছে, যথেষ্ট সবল থাকবার চেষ্টা করলে বয়সটাকে তো কেউ অস্বীকার করতে পারেন না। এবং তার সঙ্গে সঙ্গে তার রাজত্বকালে যেভাবে পশ্চিমবঙ্গের মানুষ, হিন্দু মুসলমান সবাই তার অধিকার থেকে বঞ্চিত হয়েছেন, লুট হয়েছেন, যেভাবে গর্জে উঠছেন, ফলত একজন মানুষের কনস্ট্যান্ট কোথায় একটা সাইকোলজিক্যাল ভয় কাজ করছে, তাকে গদি থেকে মানুষ গণতান্ত্রিক পদ্ধতিতে ঠেলে ফেলে দেবেন। আমার মনে হয় সেই ঘটনাই ঘটেছে বা সেই কথাই ব্যক্ত করেছেন। আমি আবার বলছি যে পিজির ডাক্তারবাবুদের কথা, যেটা ভগবানের কথা বলে আমরা প্রায় মেনে নিতাম, এই অনুব্রত বাবুকে আগলাবার সময় থেকে যেভাবে নাটক চলেছে, এই
কালীঘাটের কাকুকে কণ্ঠস গলার আওয়াজ না দেওয়ার জন্য পিজি যেভাবে তার গরিমা নষ্ট করে মিথ্যে কথা বলে গেছে এই শাসক দল এবং মাননীয় মুখ্যমন্ত্রীর কথায়, তাই পিজি ডাক্তারদের কথা আর কেউ সত্য বলে বিশ্বাস করতে চাইলেও পারছে না। তো যাই হোক না কেন, আমার মনে হয় রাজনৈতিকভাবে ক্ষমতাচ্যুত হওয়ার যে ইঙ্গিত সারা পশ্চিমবঙ্গের বিদ্রোহী মানুষ, অসহায় মানুষ ইঙ্গিত দিয়েছেন, যেভাবে বিরোধীরা লড়াই করছে প্রাণপণ, নিজেদের প্রাণ ত্যাগ করে, জীবিকা ত্যাগ করে, সেটা তো মাননীয় মুখ্যমন্ত্রী অস্বীকার করতে পারেন না। আমি যাই হোক না কেন, তিনি সেরে উঠুন, তিনি ক্ষমতায় থাকবেন না সেই নিদান মানুষ দিয়ে দিয়েছে, কিন্তু আমি চাই তিনি সেরে উঠুন, তিনি সুস্থ থাকুন। ধন্যবাদ রুদ্রনীল বাবু আমাদের সঙ্গে থাকার জন্য। আমাদের সঙ্গে ছিলেন রুদ্রনীল ঘোষ, বিজেপি নেতা।